আই এম ইট এবং আই এম ইটিং। আসলে এই দুটোর ভিতরে কোনটা সঠিক, যে আই এম ইট এটা কারেক্ট নাকি আই এম ইটিং এটা কারেক্ট? সো হ্যালো গাইস, আবারও সবাইকে স্বাগত আমাদের লার্নিং পয়েন্টের পক্ষ থেকে। আজকে আমরা হাজির হয়েছি ভার্ব টু বি এর ফাংশন নিয়ে। ভার্ব টু বি কোথায় এবং কেন কিভাবে ইউজ হয় সেটা আমরা নিয়ে আলোচনা করব, এবং ভার্ব টু বি এর আদ্যবান্ত আজকে আমরা সব ক্লিয়ার করার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেখে নিই ভার্ব টু বি কি এবং এরা গ্রামারে কি কি কাজ করে থাকে। তো আমার প্রথমে যে দুইটা সেন্টেন্স আমি লিখে রেখেছি, একটা হলো আই অ্যাম ইট এবং আই অ্যাম ইটিং। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, আশা করি আমার ভিডিওর শেষে আপনারা এটার ভিতরে কোনটা কারেক্ট, আই অ্যাম ইট কারেক্ট নাকি আই অ্যাম ইটিং কারেক্ট, এটা কমেন্ট বক্সে সবাই জানাবেন। আমরা আশা করতেছি, বা আমি আশা করি পার্সোনালি, যে আপনারা এই দুইটার ভিতরে পার্থক্যটা বুঝতে পারবেন এবং কোনটা সঠিক সেটা চিনতে পারবেন। তো চলুন ফিরে যাই মূল ভিডিওতে। ভার্ব টু বি। তো এখানে সমস্যা হয়েছে কি, যে আমাদের স্টুডেন্টরা টেন্স নিয়ে অনেক মাথা ব্যথা করে, মনে করেন যে অনেকে করতে করতে টেনশন করতে করতে মাথার চুল অনেক উঠায় ফেলে, চেহারা খারাপ করে ফেলে। কিন্তু ব্যাপারটা হলো যে ভার্ব টু বি এটা যদি সঠিকভাবে জানা যায় তাহলে এটা টেন্স নিয়ে সমস্যা হয় না, বা সেন্টেন্স গঠন করতে গেলে যে অনেকটা ভুল হয় সেটা অনেকটা কারেক্ট হয়ে যায়, বা সেই ভুলটা অনেকাংশে কমে আসে। তো চলুন, ভার্ব টু বি কয়টা? তো এখানে আমাদের ইংরেজি গ্রামারে ভার্ব টু বি আছে 8টা। তো প্রথমে হলো এম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন এবং বিং। এই 8টা হলো আমার ভার্ব টু বি। তো এখানে দেখেন যে এম, ইজ, আর, এই তিনটা যে বি ভার্বটা, এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করি। প্রেজেন্টের ক্ষেত্রে বি ওয়ান এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। অজ, ওয়ারটা আমার পাস্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর লাস্টে যে তিনটা লিখছি বি, বিন এবং বিং, বি নিজেও একটা বি ভার্ব। তো এই তিনটা ভার্ব আমাদের প্যাসিভের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তো এখানে দেখেন এম আর ইজ, এই দুটো হলো সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর হলো আমাদের সাবজেক্ট যদি প্লুরাল হয় দেন হলো আমরা আরটা ব্যবহার করে থাকি। এবার অজ হলো আমাদের পাস্ট সিম্পল, যেখানে হলো আমার সাবজেক্ট সিঙ্গুলার হলে অজ ব্যবহার করব, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় দেন হলো আমরা ওয়্যার ব্যবহার করব। তো ভার্ব টু বি নিজেও একটা মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে। তো এই ভার্ব টু বি হলো অক্সিলারি ভার্ব। এরা যদি সেন্টেন্সে অন্য কোনো মেইন ভার্ব না থাকে তখন এরা নিজেই মেইন ভার্বের ভূমিকায় অবতীর্ণ হয়। যেমন এখানে যদি বলে হয় যে আই এম আ স্টুডেন্ট, এখানে দেখেন এখানে অন্য কোনো আমার মেইন ভার্ব নেই, এখানে আমি ব্যবহার করছি এম। তো এখানে মেইন ভার্ব এম। তো এই প্রাইমারি অক্সিলারি যারা আছে তারা সকলেই সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসতে পারে যদি কোনো প্রিন্সিপাল ভার্ব না থাকে। তো এখানে এখন এই ভার্ব টু বি এর ব্যবহারটা কি, এরা আসলে কিভাবে কি ব্যবহার করা যায়, বা এরা কোন জায়গায় কেন ব্যবহার হয়? সো ভার্ব টু বি এর ব্যবহার হলো দুইটা ব্যবহার। যেমন ফার্স্ট ব্যবহারটা হলো যে আমি আমার আগের ভিডিওতে দেখেছি সাবজেক্ট অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো সাবজেক্ট যদি আমাদের অ্যাক্টিভ হয়, দ্যাট মিন্স সাবজেক্ট অ্যাক্টিভ মানে যে ভার্বের কাজটা করতে পারে। সাবজেক্ট যদি আমাদের অ্যাক্টিভ হয় তাহলে এই বি ভার্বের পরে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সেটা একটা কন্টিনিউয়াস টেন্স বুঝাবে। যেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য লিখে দিচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। এখানে দেখেন সাবজেক্ট আমার অ্যাক্টিভ, আই সাবজেক্ট। কারণ এটা কিভাবে বুঝলাম যে এটা অ্যাক্টিভ সাবজেক্ট? কারণ আই ইটিং, ইট খাওয়ার কাজটা আই নিজে করতে পারে, দ্যাটস ওয়াই এখানে সাবজেক্ট আমার অ্যাক্টিভ। এরপর আমি বি ভার্ব বসাইছি, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করছি। তাহলে এই যে দেখেন এই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো আমি আবারও বলি, সাবজেক্ট অ্যাক্টিভ হলে বি ভার্বের পরে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সেটা যে কোনো কন্টিনিউয়াস টেন্সকে বুঝাবে। যেমন আমি যদি এখানে এম এর জায়গায় ওয়াজ লিখে দিই তাহলে দেখেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। আবার এখানে যদি আমি সাবজেক্ট উই দিই এবং এখানে ওয়্যার দিই তাহলে দেখেন পাস্ট কন্টিনিউয়াস হলো, উই ওয়্যার ইটিং রাইস। দেখেন এখানে উইও খাওয়ার কাজটা করতে পারে, তাহলে এখানে বি ভার্ব বসালাম, মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম, তাহলে হয়ে গেল আমার কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথম নিয়মটা হলো যে সাবজেক্ট অ্যাক্টিভ হলে বি ভার্বের পরে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সেটা কন্টিনিউয়াস টেন্স বুঝাবে। আশা করি বুঝতে পারছেন। এবার দ্বিতীয় ব্যবহারটা চলে যায়। দ্বিতীয় ব্যাপারটা হলো যে নাম্বার 2 যে ইউজটা আছে বি ভার্বের, সেটা হলো যে সাবজেক্ট যদি আমার প্যাসিভ হয়।
প্যাসিভ মানে হলো অলস, যে ভার্বের কাজটা করতে পারবে না। সাবজেক্ট প্যাসিভ হলে বি ভার্বের শেষে মেইন ভার্বের ভিতরি ফর্ম হবে এবং সেটা একটা প্যাসিভ সেন্টেন্স বোঝাবে। যেমন যদি আমি এখানেই বলি যে রাইস, সাবজেক্ট আমি নিলাম রাইস, ভাই কথা হলো যে রাইস কি নিজে নিজে খাইতে পারে নাকি এর খাওয়ার জন্য কারোর লাগে? তাহলে এখানে রাইস আমার সাবজেক্টটা কি হলো? প্যাসিভ। বসাইলাম বি ভার্ব রাইস ইজ। এবার দেখেন মেইন ভার্বে আমার এখানে ইটেন। যদি কেউ এখানে ভুলবশত এইভাবে লেখেন রাইস ইজ ইটিং, তাহলে আপনার সেন্টেন্সটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে? তাহলে এবার যদি আবার এরকম যদি হয় যেমন দ্য কার ইজ ব্রোকেন, গাড়িটি ভেঙে গেছে। দেখেন গাড়িটি ভেঙে গেছে, এখানে গাড়িটা নিজে নিজে ভাঙে না, কারোর মাধ্যমে কেউ ড্রাইভ করতে যেয়ে ভাঙে বা কোনো কিছু আঘাত পেয়ে ভাঙে। তাহলে এখানে দেখেন এখানেও সাবজেক্ট আমার প্যাসিভ। তো মেইন ঝামেলাটা যেটা হয় আমার স্টুডেন্টরা বা আমাদের ছাত্রছাত্রীরা যেই সমস্যাটা করে সেটা করে কি, তারা এখানে বিভার্ব গুলো ব্যবহার করে কিন্তু এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে না, অথবা শুধু যেমন অনেক স্টুডেন্ট এখানে লেখে যেমন আই ইটিং রাইস, এই ভুলগুলো করে। তাহলে দেখেন এখানে কি আসলে আই ইটিং রাইস হবে না আই অ্যাম ইটিং রাইস হবে, বা আই ওয়াজ ইটিং রাইস হতে পারে। আবার অনেকে এভাবে লেখে যে আই অ্যাম ইট রাইস। দেখেন দুটো বাক্যই ভুল, কিন্তু ভুলটা কোথা থেকে হলো? তার মানে যে ভুলটা করবে বা করে তার বিভাগ সম্বন্ধে কমপ্লিট একটা সেন্স নাই, যার কারণে এই ভুলগুলা করে থাকে। তাহলে এখানে আমাদের যদি আমরা কারেক্ট করতে যাই তাহলে এখানে আমার একটা বিভাগ লাগবে, কারণ এখানে সাবজেক্টটা কি আমার অ্যাক্টিভ। তাহলে এখানে আমি দিলাম অ্যাম, আর এখানে আমরা দেখেন সাবজেক্ট অ্যাক্টিভ বিভাগ বসাইছি কিন্তু কাজ আরেকটা বাকি আছে, সেটা কি? আমি ভার্বের সাথে আইএনজিটা যুক্ত করি নাই। তাহলে ব্যাপারটা হলো যে বিভাগ সম্বন্ধে যদি আমার একটা ধারণা থাকে তাহলে টেন্স নিয়ে আমার আর মাথার চুল উঠানোর দরকার নাই। আর আমার সেন্টেন্স মেক করতে গেলে আমি কোথায় আইএনজি বসাইলাম কোথায় বসাইলাম না সেটা সম্বন্ধে আমার একটা ধারণা চলে আসলো। তাহলে কি হলো? ওভারঅল আমার সেন্টেন্সের কারেকশনটা বেড়ে গেল। তাহলে এই ছিল আজকের ভার্ব টু বি। তো আবারও বলে যাই ভার্ব টু বি এর দুইটা ইউজ। প্রথমটা হলো সাবজেক্ট অ্যাক্টিভ হলে বি ভার্বের পরে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং তাহা কন্টিনিউয়াস টেন্স বুঝাবে। আমি কিন্তু বলি নাই ভাই প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস, সেটা আপনারাই বুঝে যাবেন, কারণ অ্যামিজার থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, অজয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস। আর দ্বিতীয় নিয়মটা হলো সাবজেক্ট যদি প্যাসিভ হয়, দ্যাট মিন্স সাবজেক্ট প্যাসিভ আপনি দেখলেই বুঝবেন, কারণ ভার্বের কাজটা সাবজেক্ট যখন করতে ব্যর্থ হবে সেটাই প্যাসিভ সাবজেক্ট। তাহলে বি ভার্বের পরে মেইন ভার্বের ভিতরি ফর্ম বসবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকে আমাদের ভার্ব টু বি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।